বর্তমানে যুদ্ধ করছে তার অস্তিত্বের লড়াই রেখেছো বাঙালি করে মানুষ করনি সত্যিকার অর্থে আমি নিজেকেই নিজে গাল দিই আমরা কিন্তু সোয়াবের পিছনে দৌড়াই তুমি 70টা হুর পাবে তুমি না হলে তুমি দোজকে চলে যাবে আমি সংস্কৃতিকে বিক্রি করি যিনি শোষক তাই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এই দেশে সেই রকম মানুষ আসবে সত্যিকার অর্থে যে দেশটাকে ভালোবাসবে আমাদের অধিকার নাই আমাদের কোনো অবদান নাই এই দেশে শিল্প সংস্কৃতি বা এই তোমার যুদ্ধ করছে তার অস্তিত্বের লড়াইয়ে এবং আমাদের এই যুদ্ধ কবে থামবে এটা আমি প্রতিনিয়ত এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন আসলে আমরা যেমন মানে একজন কবির বিখ্যাত এক কবির একটা উক্তি আছে যে রেখেছো বাঙালি করে মানুষ করনি আমরা অবয়বে সত্যিকার অর্থে আমি নিজেকেই নিজে গাল দিচ্ছি জিনিসটা অবয়বে আমরা মানুষ হয়ে আছি মানুষ বাঙালি হয়ে আছি হ্যাঁ রূপে মানুষ হয়ে আছে কিন্তু ভেতরের যে মানুষের যে জায়গাটা সেটা আমাদের কিন্তু ডেভেলপ করেনি যেমন আমরা ধর্মকর্মের মধ্যেও যাই যে ধর্মীয় বিষয় আছে ধর্মকর্মের মধ্যে যখন যাই আমাদের যেহেতু আমি মুসলমান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেটি আল কোরআন সেখানে এটা কিন্তু বলা হয়েছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা এর আলোকে তুমি নিজেকে পরিচালিত করে জীবন শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সোয়াবের পিছনে দৌড়াই এবং আমাদের সামনে মূলা ঝোলানো আছে তুমি 70টা হুর পাবে তুমি না হলে তুমি দোজকে চলে যাবে তুমি এইটা করবে আসলে কিন্তু তা না তার মানে কি হচ্ছে যে আমি ধর্মটা করছি লোভের জন্য আমি সবকিছুর মধ্যেই আমার লোভ আমি আজকে এখানে কথা বলতে এসেছি আমি আসলে কত টাকায় বিক্রি হব আমি আমাকে দিয়ে বলছি আমি এত টাকায় বিক্রি হই না কিন্তু কত টাকা হলে আমি অসৎ হব আমরা সংস্কৃতিকে যাপন করি না সংস্কৃতিকে লালন করি না সত্যিকার অর্থে আমি বলছি আমি সংস্কৃতিকে বিক্রি করি আমি হয়তো আমার পেটের জন্য বিক্রি করি বা অন্য কোনো কিছুর জন্য বিক্রি করি হোয়াটএভার কিন্তু বেসিক্যালি একটা জাতি গোষ্ঠীকে যদি আপনি একটা মানবিক জাতিতে রূপান্তর করতে চান একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে জাতি হিসাবে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই আজকে বিশ্ব পরিমণ্ডলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে যেই জাতির সাংস্কৃতিক সভ্যতার ইতিহাস এবং তার চর্চা কালচারাল অ্যাক্টিভিটিস মানে কি বলবো যে ক্রিয়েটিভ সেক্টর যেটিকে এইটার প্রস্ফুট যত বেশি চর্চা সেই জাতি সভ্য জাতি হিসাবে সমগ্র পৃথিবীর বুকে সবচাইতে বেশি আলোড়িত আসলে এখানে একটি শোষিত একটা শোষক ওই যে বিভক্তি ওই বিভক্তির জন্যে যিনি শোষক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি যা চাপিয়ে দিচ্ছেন আমরা ভয়ভীতভাবে সেই জিনিসটাকে লালন করছি এবং আজকে 2024 সাল 25 সাল পার হয়ে কিন্তু আমরা সেই ভয়ের সংস্কৃতি এবং ভয়ের সমাজে বসবাস করছি যে গত 24-এর যে পরিবর্তন আমরা দেখলাম সেই পরিবর্তনের পরবর্তী পরিবর্তনটা আমাদের কি আসবে সেটার দিকেও কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা চিন্তিত তো আমার মূল যে বিষয়টা নেতৃত্বের জায়গাগুলিতে সুশীল সভ্য শিক্ষিত সামাজিকভাবে সক্ষম মানুষগুলো আমাদের পরিচালক হিসাবে আসে না আমি রাজনৈতিক সেক্টরের কথা বলছি আমি কোনো ব্যক্তি কোনো দল বা কারো উদ্দেশ্য করে বলছি না আমাদের আসেনি আসলে এইরকম একটা জায়গা আমি স্বপ্ন দেখি মানে আমার এই মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে স্বপ্ন দেখি যে আমার এই দেশে সেই রকম মানুষ আসবে সত্যিকার অর্থে যে দেশটাকে ভালোবাসবে যে দেশটাকে লালন করবে এবং এই দেশটাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেকে উপস্থাপন করবে বাজেট তো অটোমেটিক হবে একটা মানুষ যদি সত্যিকার অর্থে যদি তার ভিতরে কালচারাল অ্যাক্টিভিটিস সে যদি সিভিলাইজ না সিভিলাইজ হতে গেলেই তাকে সভ্য মানুষ হতে গেলে তার কালচারাল অ্যাক্টিভিটিস দরকার ক্রিয়েটিভ মানুষ দরকার এবং এই সেক্টরগুলিতে অন্তত রাষ্ট্রের সেই জায়গাতে আমাদের মানুষগুলি না যাক একজন মাহমুদুর রশিদ আছেন আবার তারিক ভাই আছেন আনু ভাই আছেন অনেক মানুষ আছেন আমাদের এই মানুষগুলিকে অন্তত ডাকুক আমরা আমাদের প্রতিনিধি হিসাবে তাদের সাথে তারা কথা বলুক যে আমরা কেমন বাংলাদেশ চাই আমাদের কি অধিকার নাই আমাদের কোনো অবদান নাই এই দেশে শিল্প সংস্কৃতি বা এই সমাজকে একটা সভ্য সমাজে রূপান্তর করার জন্য ব্যক্তিগতভাবে আমরা কে কি করছি না করছি আমরা শিল্পকর্মটাই করছি কিন্তু কেউ কারো মনে কষ্ট আছে হয়তো আমার একটা গান দিয়ে তার মনে কষ্ট দূর হচ্ছে সেইটা অনেক বড় কাজ কিন্তু বেসিক যে বিষয়টা আমাদের মৌলিক পরিবর্তন দরকার মানুষ হওয়ার চেষ্টা করার দরকার এবং বাংলাদেশের মানুষ হয় এই মাটিকে যারা সত্যিকার অর্থে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবাসে সেই মানুষটা হওয়ার দরকার সর্বশেষে একটি জিনিস বলতে চাই
প্রত্যেকটা প্রতিষ্ঠানে, টেলিভিশন থেকে শুরু করে শিল্পকলা থেকে শুরু করে সমস্ত সেক্টরে, প্রত্যেকটা সেক্টরের সত্যিকার অর্থের মেধাভিত্তিক যে মানুষগুলো আছে যারা স্টেক হোল্ডার, তাদের প্রতিনিধিত্ব ছাড়া এই সেক্টরে এই বাজেট প্রণয়ন, বাজেট খরচ, অমুক খরচ, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি আমাদের দাবি ছিল 3%, কারণ 3% বাজেট দেন এবং আমাদের যে মেধাভিত্তিক মানুষগুলো আছে আপনারা নিরূপণ করেন, সবাই মিলে আমরা যারা মাঠ পর্যায়ের মানুষ আছে সংস্কৃতির সেক্টরে, সেই সব মানুষ ভোটের মাধ্যমে, কথার মাধ্যমে তাদেরকে উপস্থাপন করুক, নিয়ে আসুক, নিয়ে এসে তাদের বিরুদ্ধে নেতৃত্ব ডেভেলপ করে সেই জিনিসগুলোকে একটা কমিটি ডেভেলপ করুক। আমরা আমাদের বাজেট কেন এই টাকা চাই, কি কারণে চাই, কোথায় আমাদের খরচ করতে হবে, কোথায় আমাদের দরকার এবং এর পিছনের আমাদের রেজাল্ট কি। আমি যখন খরচ করবো, আমি ধরে নিলাম এটা রাষ্ট্রের ব্যবসা, আমি তোমাকে 100 টাকা দিব, তুমি 100 টাকার বিনিময়ে আমাকে 110 টাকা দিচ্ছ কিনা। তাইলে 10 টাকা বানিয়ে আমি এটা টাকার মূল্য মানে বলছি না, যে আমি সেই জায়গাটাকে ডেভেলপ করব, সেই একটা নতুন প্রজন্মের জায়গাটাকে আমি একটাকে ফোকাস করব, যে ট্রেনটাকে ধাক্কা দিয়ে সেই জায়গায় নিয়ে যাবে, যারা আমার চাইতে আরো ডাবল ফোর্সে তারা এগিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আমি জানি না, ক্ষমা করবেন আমি একটু উচ্চ স্বরে কথা বলেছি, হয়তো এটা আমার কষ্ট, দুঃখ, ক্ষোভ শিল্পের মানুষ হিসেবে। আর আমিও নাটকের মানুষ ছিলাম। 90-এর গণ অভ্যুত্থানের আগে আমি দেশ নাটকের প্রথম 4-5 জন প্রতিষ্ঠাতা মেম্বারের মধ্যে আমি একজন। মহারাজার কোনো একটা খেলা, নাটক ইত্যাদি সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ডে বসে আমি কাজ করেছি। তো আমার এই জায়গাটার প্রতি ভালোবাসা অনেক বেশি, সেই কারণেও এখানে আমার